হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এক্সেসেসের একটি গুরুত্বপূর্ণ টাইপ, যেটি হচ্ছে রিফ্লেক্টেড এক্সেসেস, এর একদম বেসিক টু অ্যাডভান্স জানবো। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, বাট ট্রাস্ট মি, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে দেখেন তাহলে রিফ্লেক্টেড এক্সেসেস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং এই ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব এবং এবং শেষে থাকছে আপনাদের জন্য একটি সারপ্রাইজ গিফট। তো ভিডিওতে সাথে থাকুন, আমরা সামনে এগিয়ে যাই। যদি রিফ্লেক্টেড অ্যাক্সেসেস এর ডেফিনিশনটা আমি বলি, তাহলে হলো রিফ্লেক্টেড অ্যাক্সেসেস হলো এমন একটি vulnerability যেখানে ইউজারের দেওয়া ইনপুট সার্ভার সাথে সাথে রেসপন্সে ফিরিয়ে দেয় এবং ব্রাউজার সেই ইনপুটকে জাভাস্ক্রিপ্ট হিসেবে এক্সিকিউট করে। অর্থাৎ আমি যদি সিম্পল ভাষায় বলি, তাহলে রিফ্লেক্টেড অ্যাক্সেসেস হলো যখন আপনি একটি ওয়েবসাইটে কোনো একটি র্যান্ডম কোনো ইনপুট দেন এবং আপনার ইনপুটটি যদি ওয়েবসাইটে রিফ্লেক্ট করে, ঠিক আছে, তাহলে সেখানে রিফ্লেক্টেড অ্যাক্সেসেস আপনি খুঁজতে পারেন। এখন রিফ্লেক্ট কোথায় করতে পারে? এক নাম্বার হচ্ছে যে পেজ, আপনি যে পেজে ইনপুটটা দিয়েছেন সেখানে কোনো এক জায়গায় আপনার ইনপুটটা রিফ্লেক্ট করতে পারে, অথবা ওয়েবসাইটের ইউআরএলে আপনার ইনপুটটা কিন্তু রিফ্লেক্ট করতে পারে। এবং মোস্ট কমন সোর্স কোড, আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্ট করি তখন ওয়েবসাইটের সোর্স কোড দেখা যায়, তাহলে সেই সোর্স কোডেও কিন্তু আপনারা রিফ্লেকশনটা খুঁজতে পারেন। ঠিক আছে, এর পরবর্তীতে যদি আমরা দেখি, তাহলে ওয়্যার টু ফাইন্ড, আপনি রিফ্লেক্টেড অ্যাক্সেসেস কোথায় খুঁজবেন, একটি ওয়েবসাইটের কোন জায়গায় রিফ্লেক্টেড অ্যাক্সেসেস খোঁজা যায়। ঠিক আছে, তাহলে মোস্ট অফ কমন হচ্ছে যে সার্চ বক্স। ঠিক আছে, সার্চ বক্সে আপনি কিন্তু রিফ্লেক্টেড অ্যাক্সেসেস খুঁজতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইউআরএল, ওয়েবসাইটের একটা ইউআরএল থাকে। ঠিক আছে, সেই ইউআরএল এ বিভিন্ন প্যারামিটার থাকে, যেমন এখানে নেম একটি প্যারামিটার যেটার ভ্যালু অ্যাক্সেসেস মনে করুন আপনার একটি ইনপুট। ঠিক আছে, তারপরে যায় বিভিন্ন ইরর মেসেজ, আপনি যদি অপ্রাসঙ্গিক কিছু ওয়েবসাইটে সার্চ করেন তাহলে সেখানে কিন্তু আপনার ইনভ্যালিড কোয়েরি হিসেবে আপনার ইনপুটটা কিন্তু শো করে, সেখানেও চাইলে কিন্তু আপনারা রিফ্লেক্টেড অ্যাক্সেসেস ট্রাই করতে পারেন। এরপরে লগ ইন রিসেট ফর্ম, সাইন আপ ফর্ম, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউজার নেম অথবা ইমেল এগুলো কিন্তু শো করে। ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু আমরা রিফ্লেক্টেড অ্যাক্সেসেস খুঁজতে পারি, আরও অনেক জায়গায় খুঁজে যায়, কিন্তু মোস্ট কমন হচ্ছে সার্চ বক্স আর হচ্ছে ইউআরএল রিফ্লেক্টেড অ্যাক্সেসের জন্য। এর পরবর্তী যদি আমরা দেখি হাউ টু ফাইন্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট কোথায় রিফ্লেক্টেড অ্যাক্সেসেস খুঁজবেন সেটা তো আপনারা জানেন। এখন কিভাবে খুঁজবেন, আপনাদের প্রসিজারটা কি হবে সেটা যদি বলি, তাহলে প্রথম হচ্ছে যে ফাইন্ড ইনপুট পয়েন্টস, আপনাকে এমন একটি পয়েন্ট খুঁজতে হবে যেখানে আপনি ইনপুট দিতে পারেন, যেমন সার্চ বক্স, ইউআরএল, প্যারামিটার, এখানে আপনারা ইনপুট দিতে পারবেন, অর্থাৎ কোনো কিছু হিট করতে পারবেন, সার্চ করতে পারবেন। ঠিক আছে, ধরে নিন আপনি একটি সার্চ বক্স পেলেন, সেখানে আপনি রিফ্লেক্টেড অ্যাক্সেসেস আপনি খুঁজবেন, তাহলে আপনার ইনপুট পয়েন্ট হচ্ছে যে সার্চ বক্স। ঠিক আছে, দ্বিতীয়ত ইনপুট র্যান্ডম ভ্যালুস, আপনি ওই সার্চ বক্সে র্যান্ডম অপ্রাসঙ্গিক, ঠিক আছে, কিছু সার্চ করবেন, যেমন অ্যাক্সেসেস, এটা কিছু কিন্তু একটা র্যান্ডম একটা সার্চ। ঠিক আছে, এটা কোনো না প্রোডাক্ট না কোনো কিছু মিনিংফুল কোনো কিছু না, অ্যাক্সেসেস যে স্ট্রিংটা আছে সেটা। ঠিক আছে, সেটা আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, সার্চ করার পরে দেখবেন যে আপনি যে অ্যাক্সেসেসটা সার্চ করছেন, অ্যাক্সেসেস লেখাটা, সেটা কি ওয়েবসাইটের কোথাও রিফ্লেক্ট করছে কিনা। ওটা ওয়েবসাইটের পেজে হতে পারে, বিভিন্ন কন্টেক্সে হতে পারে, কন্টেক্সকে আমরা একটু পরে দেখছি, এবং ইউআরএল হতে পারে এবং সোর্স কোডে হতে পারে। আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজতে হবে যে কোথাও কি আপনার যে অ্যাক্সেসেস ইনপুটটা সেটাকে রিফ্লেক্ট হচ্ছে কিনা। এরপরে 4 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাকে ফিল্টার চেক করতে হবে। ঠিক আছে, আমরা যদি মোস্ট কমন কিছু অ্যাক্সেস পেলোড দেখি, তাহলে আমাদের কমন পেলোডগুলো কিন্তু একটু এরকম হয়। এখানে আপনি দেখবেন প্রত্যেকটা পেলোডে কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট, স্ক্রিপ্ট ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ডাবল কোটেশন, ঠিক আছে, ওটা কিন্তু আছে। তো এখনকার মডার্ন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মধ্যে যে টেকনোলজিগুলো ব্যবহার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট আর হচ্ছে আপনার যে ডাবল কোট, ঠিক আছে, কারণ বেশিরভাগ অ্যাক্সেস পেলোড কিন্তু এগুলা দ্বারাই এক্সিকিউট করে, তো সেহেতু এগুলা এরা ইনকোড করে দেয়। ঠিক আছে, ইনকোড মিনস এগুলো এমন একটি ফর্মে নিয়ে যায়, সেগুলো হচ্ছে যে যাতে হিজিবিজি কোনো কিছু একটা হয়ে যায়। আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখেছি যে HTML, তারপরে যা হচ্ছে ইউআরএল ইনপুট হয়ে যায়। ঠিক আছে, যদি ইনপুট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিফ্লেক্ট অ্যাক্সেসেস না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনারা যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট এভাবে ডাবল কোড যদি সার্চ করে দেখেন যে সেগুলো যেভাবে আছে সেভাবেই রিফ্লেক্ট করছে, অর্থাৎ কোনো প্রকার ইনকোডিং করে নাই, তাহলে কিন্তু এটি রিফ্লেক্টেড অ্যাক্সেস হওয়ার জন্য অনেক চান্স বেশি হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে 5 নম্বর হচ্ছে যে ইফ নট ইনকোড দ্য আপন ক্যারেক্টার্স, আপন ক্যারেক্টার বলতে উপরের ক্যারেক্টারগুলো, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেট আর ডাবল কোড, দেন ট্রাই অ্যাক্সেস পেলোড, এরপরে কিন্তু আমরা সিম্পল অ্যাক্সেস পেলোড হিট করতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে 6 নম্বর হচ্ছে পেলোড উইল চেঞ্জ বেসড অন কনটেক্সট অ্যাক্সেসের যে কোনো টাইপে হোক, সেটা হোক রিফ্লেক্টেড, স্টোর, ডম, ব্লাইন্ড, কনটেক্সট বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কনটেক্সটের সম্পর্কে যদি আমরা কিছু বলি, তাহলে অ্যাক্সেসেস কনটেক্সট হলো একদম সিম্পল ভাষায় আপনি যে ইনপুটটা দিচ্ছেন, ইনপুটটা আসলে সোর্স কোডে কোথায় রিফ্লেক্ট করছে, অর্থাৎ একটি ওয়েবসাইটে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, বিভিন্ন টেকনোলজি দিয়ে বানায়। এখন কোন টেকনোলজি আপনার ইনপুটটাকে ফেচ করছে, অর্থাৎ কোন
টেকনোলজিটা আপনার ইনপুটটাকে ওর কাছে নিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ইনপুটটা আপনার কোথায় রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ আপনি এক্সএসএস নাম দিয়ে আপনি সার্চ করছেন, এখন এটা কি এইচটিএমএল ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে, নাকি সিএসএস এ রিফ্লেক্ট করছে, নাকি জাভা স্ক্রিপ্টে রিফ্লেক্ট করছে, অথবা এইচটিএমএল বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে সেগুলোতে রিফ্লেক্ট করছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পেলোড দিতে হবে। আপনি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট এই কমন পেলোডটা কিন্তু সব ক্ষেত্রে ইউজ করে অ্যালার্ট পপ আপ করতে পারবেন না, কারণ ডিফারেন্ট কনটেক্সট ইকুয়াল টু ডিফারেন্ট পেলোড, ঠিক আছে? পেলোড অনুযায়ী কনটেক্সট অনুযায়ী কিন্তু আপনার পেলোড চেঞ্জ হবে, ঠিক আছে? এখন যদি আমরা মোস্ট কমন কিছু কনটেক্সট দেখি, তাহলে এইচটিএমএল কনটেক্সট আমরা এটার প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? তখন আপনাদের কাছে এগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন ফার্স্ট ওয়ান ইজ এইচটিএমএল কনটেক্সট। এইচটিএমএল কনটেক্সট হলো, ধরে নিন আপনি সার্চ বক্সে এক্সএসএস নাম দিয়ে সার্চ করছেন, ঠিক আছে? এবং সোর্স কোডে দেখতেছেন যে আপনার ইনপুটটা একটি এইচটিএমএল ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে, যেমন এখানে কিন্তু এক্সএসএসটা পি ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে, তাহলে আমি ধরে নিব যে এটার যে কনটেক্সট সেটা হচ্ছে যে এইচটিএমএল কনটেক্সট। এখন এইচটিএমএল কনটেক্সটের মধ্যে এভাবে কিন্তু চাইলে আপনার যে কমন যে এক্সএসএস পেলোডটা আছে সেটা কিন্তু আপনি দিয়ে পপ আপ হিট করতে পারেন। যেমন অ্যালার্ট হচ্ছে যে একটি জাভা স্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? যেহেতু এইচটিএমএল একটি অ্যালার্ট পপ আপ করতে পারবে না, ঠিক আছে? তাহলে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে যাতে জাভা স্ক্রিপ্ট পপ আপ করতে পারে একটি অ্যালার্ট, ঠিক আছে? তাহলে এখানে কনটেক্সট হলো এইচটিএমএল, কারণ এখানে রিফ্লেক্ট হচ্ছে এইচটিএমএল ট্যাগের ভিতরে, পি প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে একটি এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে? তারপরে যে 2 নম্বর হচ্ছে যে এইচটিএমএল অ্যাট্রিবিউট। আমরা জানি এইচটিএমএল এর কিছু অ্যাট্রিবিউট থাকে যেগুলো দিয়ে আপনি একটা জিনিসের কিছু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? মনে করেন ভ্যালু, ঠিক আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ইনপুট ট্যাগের একটি অ্যাট্রিবিউট। তারপরে যে কালার আছে, আমরা জানি এইচটিএমএল এর মধ্যে ইনলাইন সিএসএস দিয়ে কিন্তু অনেক কিছু ডিজাইন করা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে? টেক্সট অ্যালাইন আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে যে বিভিন্ন এইচটিএমএল অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখন মনে করুন এক্সএসএস লেখাটা, এক্সএসএস ইনপুটটা আপনার একটি অ্যাট্রিবিউটের মধ্যে রিফ্লেক্ট করছে, ভ্যালু কিন্তু একটি অ্যাট্রিবিউট, এইচটিএমএল অ্যাট্রিবিউট, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই পেলোডটা হুবহু দিলে কিন্তু এক্সএসএস হিট করবে না। কারণ কি? কারণ হচ্ছে যে স্ক্রিপ্টটা মুক্ত থাকতে হবে, কিছুর ভিতর থাকলে হবে না। এখানে স্ট্রিং এর ভিতর থাকলে এটা কিন্তু আর স্ক্রিপ্ট হিসেবে রান হবে না, ঠিক আছে? এটা কিন্তু একটি কি ইনপুটের ভ্যালু হিসেবে, ঠিক আছে? ইনপুটের ভ্যালু হিসেবে অর্থাৎ স্ট্রিং হিসেবে এটি সাব্যস্ত হবে। এই জন্য এখানে কিন্তু আপনাকে এক্সএসএস হিট করবে না। এক্সএসএস হিট করার জন্য আপনাকে ইনপুট ট্যাগটা এখানে এটার দ্বারা বন্ধ করতে হবে, এবং নতুন করে যখন এই পেলোডটা দিবেন তখন সেটি স্বাধীনভাবে কিন্তু একটি অ্যালার্ট পপ আপ করবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে কি করতে হবে, ডাবল কোট এবং হচ্ছে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এই ইনপুট ট্যাগটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে দিয়ে, ঠিক আছে? তারপরে যে আমরা এখানে নতুন করে পেলোড দিলে এটা কিন্তু হিট করবে, ঠিক আছে? তারপরে যে তৃতীয় ক্ষেত্রে দেখুন জাভা স্ক্রিপ্ট কনটেক্সট, ঠিক আছে? অর্থাৎ আপনার ইনপুটটা যদি জাভা স্ক্রিপ্টে রিফ্লেক্ট করে তাহলে কিন্তু আমাকে নতুন করে স্ক্রিপ্ট দেওয়া লাগবে না, কারণ আমার ইনপুটটা অলরেডি জাভা স্ক্রিপ্টের মধ্যেই রিফ্লেক্ট করছে, ঠিক আছে? অর্থাৎ জাভা স্ক্রিপ্ট আগে থেকেই লেখা আছে, খালি আমার ইনপুটটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টে নিচ্ছে, তাহলে আমাকে এখানে স্ক্রিপ্টটা লেখার দরকার নাই, আমি এখানে অ্যালার্ট হিট করলে কিন্তু পপ আপ দিবে, ঠিক আছে? তারপর 4 নাম্বার হচ্ছে যে ইভেন্ট হ্যান্ডেলার কনটেক্সট। দেখুন বাটন কিন্তু একটি এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে? কিন্তু অন ক্লিক যেগুলো আছে এগুলো হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার, অন ক্লিক, অন লোড, অন মাউস ওভার, ঠিক আছে? এগুলো কিন্তু একটি জাভা স্ক্রিপ্টের ইভেন্ট হ্যান্ডেলার বা ফাংশন বলতে পারেন, ঠিক আছে? যদি এরকমগুলোতে আপনার ইনপুটটা কি হয়, রিফ্লেক্ট করে, তাহলে কিন্তু আপনাকে স্ক্রিপ্ট অ্যালার্ট দেওয়া লাগবে না, অ্যালার্ট দিয়ে কিন্তু আপনি পপ আপ ফিট করতে পারবেন, কারণ অন ক্লিক এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এরপরে যদি ডম বেস দেখি, ডমের কিছু জিনিস আছে আমরা ইতিপূর্বে দেখেছি এবং সামনেও দেখবো, এটার উপরে স্পেসিফিক বিস্তারিত ভিডিও আসবে। ডম হচ্ছে যে ডমের কিছু সিং থাকে, সোর্স থাকে, ঠিক আছে? এখন এগুলোও কিন্তু আপনার ইনপুটকে হ্যান্ডেল করতে পারে, যেমন ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল, লোকেশন ডট সার্চ, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার ইনপুটটাকে ক্যারি করতে পারে, ঠিক আছে? ক্যারি করে এইচটিএমএল পেজের মধ্যে কোথাও কিন্তু এটা কি করতে পারে, রেজাল্ট হিসেবে দেখাতে পারে। তাহলে সেক্ষেত্রেও আমরা অনেক সময় এটা দিয়ে হয় সিম্পল পেলোড দিয়ে, অনেক সময় কিছু ম্যানিপুলেট করতে হয়, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবো একটু, তখন আপনারা জিনিসগুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। এটি হচ্ছে যে একটি মনে করেন ওয়েবসাইট, যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে হান্ট করবেন, অর্থাৎ ফাইন করবেন রিফ্লেক্টেড অ্যাক্সেসেস, তখন বিষয়গুলো এরকম হবে। আমি এটা আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন যদি এখানে আমি একটি র্যান্ডম ভ্যালু, এটা হচ্ছে যে আমার ফাইন্ডিং ইনপুট পয়েন্ট, ঠিক আছে? আমি একটি ইনপুট পয়েন্ট পেয়ে গেছি, সেখানে একটি আমি র্যান্ডম কি করবো, একটি স্ট্রিং সার্চ করবো। মনে করেন এখানে সার্চ করলাম আমি অ্যাক্সেসেস, এটা দিয়ে রান করে দেখবো রিফ্লেকশনটা কোথায় হচ্ছে। দেখুন এখানে কিন্তু রিফ্লেক্ট করছে। এটা যদি সোর্স কোড আপনাদেরকে দেখাই, ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে দেখুন দুইটি ডিভ ট্যাগ, ডিভ হচ্ছে যে একটি HTML ট্যাগ, এই ডিভ ট্যাগের মধ্যে আমার এক্সএসএস লেখাটা কিন্তু কি করছে, রিফ্লেক্ট করছে। তাহলে কিন্তু এখানে আমি সিম্পল পেলোডগুলো ট্রাই করতে পারি, ঠিক আছে? যেমন আমি যদি এখানে আমার একটি ফেভারিট যেটা এক্সএসএস এর মধ্যে পেলোড, সেটি হচ্ছে যে img src equal to x1 error alert, ঠিক আছে? এখানে কিন্তু আমি কিছু একটা লিখে দিতে পারছি, মনে করেন অনেকগুলো মান লিখে দিলাম, ঠিক আছে? এখন যদি এটা রান করি, দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যালার্ট শো করতেছে, ঠিক আছে? তাহলে এটার কনটেক্সট ছিল যে আপনার এইচটিএমএল কনটেক্সট, যেহেতু এইচটিএমএল ট্যাগের মধ্যে হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করি,
এখানে যদি আমি পেস্ট করি, তাহলে পেস্ট করে যদি আমি রান করি, এভাবে দেখুন এখানে কিন্তু আমার কোনো অ্যালার্ট পপ আপ করছে না। কারণ এটা যদি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট করে সোর্স কোডটা দেখাই, তাহলে দেখবেন যে আমাদের যে পেলোডটা ছিল সেটি কিন্তু রিফ্লেক্ট করছে একটি HTML অল্টার। অল্টার কিন্তু হচ্ছে যে একটি HTML অ্যাট্রিবিউট, আইএমজির একটি অ্যাট্রিবিউট হচ্ছে যে আপনার অল্টার, ঠিক আছে? সেখানে কিন্তু এটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে? এখন যদি আমাকে অ্যাক্সেস হিট করতে হয়, তাহলে আমাকে আইএমজি ট্যাগটা এইটা দিয়ে বন্ধ করতে হবে। এটা দিলে এই জিনিসটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বন্ধ হওয়ার পরে আমাদের এই পেলোডটা এই আইএমজি ট্যাগের বাইরে হয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমাকে অ্যাক্সেসটা কি করবে, রিফ্লেক্ট করবে। অর্থাৎ আমি যদি আইএমজি ট্যাগটা এভাবে বন্ধ করে দিই, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। এখন যদি রান করি আমি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, একটি অ্যালার্ট পপ আপ হচ্ছে, ঠিক আছে? এরপর যদি আমরা আরেকটা কনটেক্সট দেখি, এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কনটেক্সট। কারণ এখানে যদি আমি কিছু একটা সার্চ করি এক্সএসএস দিয়ে, ঠিক আছে, এটা যদি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি এটার সোর্স কোডটা দেখিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ আছে। সেখানে হচ্ছে যে আপনাদের একটি কোড নামক ভেরিয়েবল বলেন এটাকে, ঠিক আছে? সেটি হচ্ছে যে আমাদের কোয়েরিটা নিচ্ছে, ঠিক আছে? কোয়েরিটা নিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ইনার HTML দিয়ে মেসেজ হিসেবে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন দেখুন আমার ভ্যালুটা যেটা আছে ডট ভ্যালুটা নিচ্ছে এখানে সার্চ বক্স থেকে, ঠিক আছে? ভ্যালুটা নিচ্ছে, নিয়ে কিন্তু রেজাল্টের মধ্যে কিন্তু আমার কোয়েরিটা প্রিন্ট করে দিচ্ছে কোনো রকম ফিল্টারিং ছাড়া। অর্থাৎ আমার কোয়েরিটা অলরেডি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমার পেলোডের মধ্যে নতুন করে স্ক্রিপ্ট ট্যাগ লিখার দরকার নেই, কারণ আমার পেলোডটা জাভা স্ক্রিপ্টে ক্যারি করতেছে এবং এটি কি অলরেডি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আমাকে কি করতে হবে, অ্যালার্ট পপ আপ করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখন এখানে আমাদেরকে কি করতে হবে, কি আমাদেরকে অ্যাক্সেস দিয়ে আমি যদি সার্চ করি এবং এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট আবার করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোয়েরিটা নিচ্ছে এখানে, অর্থাৎ আমাদের যে কোয়েরিটা আছে সেটি এখানে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা শুরু হয়েছে এই একটা সিঙ্গেল কোড দিয়ে, অর্থাৎ এখানে এটা বন্ধ করতে হবে এবং শেষে এটা দিতে হবে যাতে এই পুরো যে এলিমেন্ট আছে সেটা ক্লোজ হয়। তারপরে আমাদেরকে একটাই অ্যালার্ট দিতে হবে এবং এই পরে যে কোডগুলো আছে সেগুলোকে কি করে দিতে হবে, কমেন্ট করতে হবে। দুটা ডাবল স্ল্যাশ দিয়ে কিন্তু জাভা স্ক্রিপ্টে কমেন্ট করা যায়, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে যদি দেখাই, তাহলে আমরা এখানে দিতে পারি যে সিঙ্গেল কোট, তারপরে যা হচ্ছে যে একটা সেমিকলন, তারপরে যে আমি সিম্পল অ্যালার্ট দিব, ঠিক আছে? এবং আবার ওটি ক্লোজ করব, ঠিক আছে? অ্যালার্টটা ক্লোজ করব। ক্লোজ করতে হলে কিন্তু আপনারা জানেন যারা প্রোগ্রামে হালকা পাতলা বলেন, একটি স্টেটমেন্ট শেষ করার পরে কিন্তু একটি সেমিকলন দিতে হয়, ঠিক আছে? এবং দুইটা স্লাইস দিয়ে কিন্তু এরপরে জিনিসগুলো কি করে দেবো, কমেন্ট আউট করে দেবো। এখন যদি আমি ওকে অর্থাৎ হিট করি, তাহলে কিন্তু দেখুন আমাদেরকে কি করছে, একটি অ্যালার্ট পপ আপ করছে, ঠিক আছে? তারপরে যাই, এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটি যদি উদাহরণ দেখাই, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে যে ডম। মনে করুন এখন আমি এখানে কিছু একটি সার্চ করছি, মনে করুন যে হ্যাকার, ঠিক আছে? এটা যদি আমি সাবমিট করি, তাহলে দেখুন হ্যালো হ্যাকার, অর্থাৎ হ্যালো দিয়ে আমার নামটা কিন্তু পেজে কি করছে, রিফ্লেক্ট করছে, ঠিক আছে? এটা যদি আপনাদেরকে কোড দেখায়, তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে কিছু স্ক্রিপ্ট ট্যাগ আছে। স্ক্রিপ্টের মধ্যে একটি গেট প্যারামিটার, প্যারামিটার কিভাবে বুঝলাম, প্যারামস ডট গেট। আপনারা জানেন HTTP-তে কিছু মেথড আছে, এর মধ্যে গেট আছে, পোস্ট আছে, পুট আছে, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে যে গেট যেটা আছে সেটি হচ্ছে যে ইউআরএল এ কাজ করে, এবং একটি প্যারামিটার যেটার নাম হচ্ছে যে ইউজার, সেটি কিন্তু আপনার ইনপুটটাকে নিচ্ছে, নিয়ে কিন্তু এটি কোথায় দিয়ে দিচ্ছে, ইউআরএল সার্চ প্যারামিটারের সাহায্যে কিন্তু একটি ইউআরএল এ নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ইউআরএল নিয়ে উইন্ডো ডট লোকেশন ডট সার্চ এটি সার্চ করছে, সার্চ করে শেষে দিয়ে একদম আউটপুট হিসেবে ইনার ডট HTML হ্যালো প্লাস আমাদের যে কোয়েরিটা আছে, অর্থাৎ আমরা কিন্তু সার্চ দিয়েছিলাম হ্যাকার, হ্যালোর পরে কিন্তু হ্যাকারটা প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ একদম সিম্পল টার্মসে সার্চ বক্স থেকে আমাদের ইনপুটটা নিচ্ছে এবং কোনো ফিল্টার ছাড়া আবার সেটি পেজে কি করে দিচ্ছে, রেজাল্ট হিসেবে দিয়ে দিচ্ছে, অর্থাৎ রিফ্লেক্ট করছে, ঠিক আছে? অর্থাৎ রেন্ডার করে দিচ্ছে কোনো রকম ফিল্টারিং ছাড়া, এবং এটা কিন্তু অলরেডি জাভা স্ক্রিপ্টের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা সিম্পল আরেকটা যদি পেলোড টেস্ট করি, ঠিক আছে? তাহলে অর্থাৎ এখন যদি এখানে যদি আমরা দেখুন, এখানে যদি একটা ইউজারের নামক একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটার বদলে যদি আমরা আমাদের যে সিম্পল পেলোড আছে, ঠিক আছে, সেটা যদি দিয়ে দিই, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি করছে, এটি রিফ্লেক্ট করছে, পপ আপ করছে, ঠিক আছে? এটা ঠিক আছে? তো এই ছিল কয়েকটা ল্যাব, ঠিক আছে? অর্থাৎ এর দ্বারা আপনারা বুঝে গেছেন যে এই মুহূর্তে যে এক্সেসেস অর্থাৎ রিফ্লেক্টেড এক্সেসেস প্রমাণ করতে হলে কিন্তু একটি অ্যালার্ট পপ আপ করলেই কি হয়ে যায়, একটি অ্যালার্ট পপ আপ করলে এটি প্রমাণিত হয়ে যায় যে যে এটি হচ্ছে যে কি এখানে একটি রিফ্লেক্টেড এক্সেসেস আছে, ঠিক আছে? তো রিফ্লেক্টেড এক্সেসের ক্ষেত্রে খালি অ্যালার্টের মধ্যে খালি ওয়ান দেয় অনেকে, কিন্তু এক্ষেত্রে আপনারা অনেক কিছু দিতে পারেন, ডকুমেন্ট ডট ডোমেন দিতে পারেন, ডকুমেন্ট ডট কুকি দিতে পারেন, ঠিক আছে, ইত্যাদি। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল সিনারিও দেখবো, হচ্ছে যে মানে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে আপনারা হান্ট করবেন, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমরা একটি ল্যাব দেখি, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল একটি ইনপুট পয়েন্ট খোঁজা। তাহলে আমি পেয়ে গেলাম একটি ইনপুট পয়েন্ট যেটির নাম হচ্ছে যে
সার্চ বক্স। তো এখানে আমি র্যান্ডমলি ইনপুটে কি করব, সার্চ করব, একটি ইনপুট দিব, র্যান্ডম একটি ইনপুট দিব, এক্সেস একটি র্যান্ডম ইনপুট। আপনারা হিজিবিজি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, আনকমন কিছু। এখন যদি আমি এটা সার্চ করি, দেখুন এটা কিন্তু আমার পেজে কি করছে, রিফ্লেক্ট করছে। এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে সোর্স কোড দেখাই, তাহলে দেখুন এটা হচ্ছে যে কোথায় শো করছে, এক্সেস, অর্থাৎ একটি ডিপ ট্যাগ, অর্থাৎ এইচটিএমএল এর ভিতরে। তাহলে এটির কনটেক্সট হলো এইচটিএমএল, ঠিক আছে। তাহলে আমি দেখবো যে ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো রকম ইয়া করছে কিনা, এক্সেসে সার্চ করবো যাতে আমার ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো খুঁজতে সুবিধা হয়, এবং আমি এই ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো দেখবো এগুলো কি ইনকোড করছে কিনা, ঠিক আছে। তাহলে আমি এখন সার্চ করব, এবং দেখুন এখানে কিন্তু এটি ইনকোড করছে না। আরও শিওর হওয়ার জন্য আমি এটার ইন্সপেক্ট এলিমেন্ট করে সোর্স দেখবো। দেখুন আমাদের কিন্তু ইনপুটগুলো কি করছে না, কোনো রকম ইনকোড করছে না। তাহলে কিন্তু আমরা এখানে সিম্পল অ্যাক্সেস ট্রাই করতে পারি, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু কি করছে, আমাকে রিফ্লেক্ট করছে। তো আপনারা রিয়েল ওয়ার্ল্ডেও কিন্তু কিভাবে হান্ট করবেন, এভাবেই হান্ট করবেন। এখানে অ্যালার্টের বদলে আমরা অনেক কিছু দিতে পারি। যেমন মনে করি এখানে যদি আমি কোনো স্ট্রিং দিই, তাহলে দিতে পারি যে হ্যাকড, ঠিক আছে। তাহলে কিন্তু এটি আমাদেরকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা রিয়েল ওয়ার্ল্ডে হান্ট করতে পারেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে অনেক সময় আপনারা যখন সিম্পল পেলোডগুলো দিবেন, আপনাদের কিন্তু এটা ফিল্টার করবে, ঠিক আছে। অর্থাৎ ওয়াফ থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার থাকে, ফায়ারওয়াল থাকে, সেগুলো কিন্তু আপনাদেরকে ব্লক করে দিবে। অর্থাৎ আপনাদের সব কিছু ঠিক থাকলেও অর্থাৎ আপনাদের পেলোডটা কাজ করবে না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিছু ওয়াফ বাইপাস টেকনিক ইউজ করতে পারি। যেমন এক নম্বর হচ্ছে ইউজ ডিফারেন্ট ট্যাগস, ঠিক আছে। স্ক্রিপ্ট ট্যাগকে যদি ব্লক করে আপনারা আইএমজি ট্যাগ দিয়ে পেলোড বানাতে পারেন। আইএমজি ট্যাগকে যদি আপনাদের ব্লক করে তাহলে এসবিজি দিয়ে বানাতে পারেন। এসবিজি ব্লক করলে আইফ্রেম দিয়ে বানাতে পারেন, অর্থাৎ বিভিন্ন ট্যাগ ইউজ করা। দ্বিতীয় ক্ষেত্রে যে কেস চেঞ্জিং, ছোট হাতের স্ক্রিপ্টে যদি আপনাদেরকে ব্লক করে তাহলে এস বড় হাতে দিয়ে দিতে পারেন, আর বড় হাতে দিয়ে দিতে পারেন, সি ছোট হাতে দিয়ে দিতে পারেন, অর্থাৎ এভাবে কেস চেঞ্জিং করেও কিন্তু বাইপাস হয়। আরেকটি সুন্দর টেকনিক হলো অ্যালার্ট এর বদলে প্রম্পট ইউজ করা, ঠিক আছে। অ্যালার্টের বদলে প্রম্পট ইউজ করা, সেটাও কিন্তু কি হতে পারে, একটি ভালো বাইপাস টেকনিক হতে পারে। 3 নম্বরে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা দিয়ে অনেক কিছু বাইপাস করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে যে আপনাদের যে পেলোডটা আছে পুরো পেলোডকে ইনকোড করে ফেলে, ঠিক আছে। অনেক সময় ইউআরএল ইনকোড করলে ওয়েবসাইট বুঝতে পারে না, সেটা রান করে দেয়। সেটাকে আপনারা ইউআরএল ইনকোড করতে পারেন, আপনাদের পেলোডটাকে এইচটিএমএল কি করতে পারেন, কনভার্ট করে দিতে পারেন। বেস 64 কিন্তু কি করতে পারেন, ওটাকে ইনকোড করে দিতে পারেন, অথবা নাল বাইট দিতে পারেন। ওর আগে পরে নাল বাইট হচ্ছে যে %00, এটা হচ্ছে নাল বাইট, মনে রাখবেন। এরপরে 4 নম্বর হচ্ছে যে অ্যালার্ট। অ্যালার্টের যে ফার্স্ট ব্র্যাকেট, এটার বদলে কিন্তু আপনারা কি করতে পারেন, এভাবে দিতে পারেন, ঠিক আছে। এভাবে দিয়ে তারপর 1 দিতে পারেন, এটাও কিন্তু কি করবে, আপনাদের অ্যালার্ট পপ আপ করবে, ঠিক আছে। এরপর যদি আমরা এটার প্রিভেনশন নিয়ে কথা বলি, বেশিরভাগ যে ইনজেকশন টাইপ ভুলনারেবিলিটিগুলো আছে সেগুলো বাইপাস করার জন্য, অর্থাৎ প্রিভেন্ট করার জন্য কিন্তু ইনপুট ভ্যালিডেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আউটপুট ইনকোডিং, যেটা আমরা ইতিপূর্বে বলেছি, HTML অথবা ইউআরএল বেস 64 ইনকোড করে দাও। এরপর হচ্ছে যে কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এটা হচ্ছে যে ব্রাউজারের একটি বিল্ট ইন ফাংশন, সেটি আপনাদের কি করে দিতে হবে, সেটিং করে দিতে হবে, ঠিক আছে। এরপরে 4 নম্বর হচ্ছে যে অ্যাভয়েড ডেঞ্জারাস ফাংশন, যেমন কি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট ইনার HTML, ইভাল, এগুলো কিন্তু জাভা স্ক্রিপ্টের ডেঞ্জারাস ফাংশন, ঠিক আছে। সেগুলো কিন্তু না ইউজ করার চেষ্টা করতে হবে। এরপরে HTTP সিকিউরিটি হেডার্স আছে অ্যাক্সেসের জন্য, অ্যাক্সেস প্রোটেকশন, ঠিক আছে। এগুলো কিন্তু ইউজ করলে রিফ্লেক্টেড অ্যাক্সেস অনেক ক্ষেত্রে কি হয়ে আসে, মানে প্রিভেন্ট হয়ে আসে, ঠিক আছে। তারপরে যদি যদি আজকের আপনাদের জন্য ছোট্ট দুইটা গিফট আছে, সেটা হচ্ছে যে 1 নম্বরে যদি আমরা দেখি যে go to accessnow.in, এই একটি সুন্দর ওয়েবসাইট আছে। সেটা যদি আপনাদেরকে দেখাই যে accessnow.in, সেটা যদি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু পেলোড সেকশনে গেলে আপনারা কিন্তু এখানে সকল রকমের পেলোড পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে বডি অনলোড ইভেন্ট, ঠিক আছে, এখানে অনেক রকমের পেলোড আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ওয়াফ বাইপাস থেকে শুরু করে এখানে দেখেন ডম বেসের জন্য পেলোড, ঠিক আছে। এরকম করে করে অল ক্যাটাগরিতে গেলে আপনারা কিন্তু এগুলো কপি করে কিন্তু আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। অর্থাৎ বাগ হান্টিং বলেন, পেন টেস্টিং বলেন, ওখানে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে পেলোডগুলা, বিভিন্ন ধরনের পেলোডগুলা ইউজ করতে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের জন্য আমার একটা টেলিগ্রাম চ্যানেল খোলা আছে, ওটার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে কিন্তু মোস্ট হ্যাকারদের বাইপাস করা পেলোড ওখানে আছে অনেকগুলা, ঠিক আছে। ওগুলো কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, চেক করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওতে আমরা স্টোর অ্যাক্সেস সম্পর্কে একদম বেসিক টু অ্যাডভান্স জানবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।